আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর জিওগ্রাফির ভারতের সম্পদ এই অধ্যায়টির উপরেতে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য কী এবং সম্পদ কিভাবে সৃষ্টি হয়ে থাকে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব যে সম্পদ বলতে ঠিক কী বোঝায়। তো সম্পদ কিন্তু আমাদের মানুষের জীবনেতে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান বলা যেতে পারে। অর্থাৎ যদি আজকের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি বর্তমান শতাব্দীর দিক থেকে, তাহলে যে দেশের কাছে যত বেশি পরিমাণ সম্পদ আছে এবং যে দেশ সেই তার অধীনে থাকা সম্পদকে যত সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছে, সেই দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু তত বেশি উন্নত। আবার দেখা যায় যে সমস্ত দেশ তার অধীনে থাকা সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না বা তাদের দেশেতে সঠিকভাবে সম্পদের সঞ্চয়ও নেই, সেই সমস্ত দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে বর্তমান শতাব্দীতে অর্থনৈতিক দিক থেকে যে উন্নত এবং অনুন্নত যে সংজ্ঞাটা বা দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠেছে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সম্পদ কিন্তু মানব সভ্যতার কাছেতে বা মানুষের জীবনেতে কিন্তু একটি বহুমূল্যবান উপাদান। তো সেই সম্পদ কাকে বলে, অর্থাৎ কাকে আমরা সম্পদ বলবো? তো বিশিষ্ট সম্পদ শাস্ত্রকার জিমারম্যান তার সংজ্ঞা দিয়েছেন বা সম্পদের সংজ্ঞা দিয়েছেন এবং সেই সংজ্ঞাতে তিনি বলছেন যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা যা মানুষের চাহিদা পূরণ করে। অর্থাৎ সম্পদ যে সবসময় যে একটি বস্তুগত পদার্থ হবে তা কিন্তু নয়। সম্পদ বস্তুগতও হতে পারে, আবার অবস্তুগতও হতে পারে, যেটা জিমারম্যান বলছেন। কিন্তু সম্পদ কোনো বস্তু বা অবস্তু তখনই হবে যখন সেই বস্তু এবং অবস্তুটির কার্যকারিতা থাকবে, সে কোনো না কোনো কাজেতে লাগবে এবং মানুষের চাহিদা বা মানুষের যে অভাব আছে সেই অভাব সে পূরণ করতে পারবে। তখনই কিন্তু সেই বস্তু বা অবস্তুটি কিন্তু একটি সম্পদে পরিণত হবে। যে বস্তু বা অবস্তুর কোনো কার্যকারিতা নেই, যে মানুষের কোনো অভাব পূরণ বা চাহিদা পূরণ করতে পারে না, তাকে কিন্তু আমরা কখনোই সম্পদ বলবো না, যেটা জিমারম্যান বলছেন। এবং একটা উদাহরণ যদি দেওয়া যায়, যেরকম ধরো কয়লা। কয়লা হচ্ছে একটা আমাদের কাছে বহুমূল্যবান সম্পদ, তার কারণ কয়লার কার্যকারিতা শক্তি আছে কি না, কয়লা তাপ শক্তি উৎপাদন করতে পারে। তো কয়লার মধ্যে থাকার এই যে কার্যকারিতাটা, অর্থাৎ তাপ শক্তি উৎপাদন করার যে ক্ষমতাটা, এটাই কিন্তু সম্পদ। অ্যাকচুয়াল কয়লাটা কিন্তু সম্পদ হয়েছে তার যে তাপ শক্তি উৎপাদন করার যে ক্ষমতাটা রয়েছে, যেটা কিনা মানুষের কাজে লাগে, মানুষের চাহিদাকে পূরণ করতে পারছে, সেই কারণেতে কিন্তু কয়লা মানুষের কাছে একটি সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে। তেমনই ধরো যদি আর একটা উদাহরণ যদি আমরা দিই এবং জিনিসটাকে যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো যে কৃষি জমি আছে, চাষযোগ্য যে কৃষি জমি আছে, যে জমির উর্বরতা ভালো, ভালো ফসল ফলে, যে কোনো রকমের ফসল হতে পারে, সেটা যে ভালো ফসল ফলে, সেইটা কিন্তু যে চাষযোগ্য মানে ফলনশীল যে জমি, সেই জমিটা কিন্তু আমাদের মানুষের কাছে বা আমাদের কাছে কিন্তু একটা সম্পদ। তার কারণ সে তার উৎপাদন ক্ষমতাটা আছে, তার যে উর্বরতা শক্তি, যেটার থেকে কিন্তু জমিটাতে ফসলটা ফলছে, ভালো ফলন দিচ্ছে, সেটাই কিন্তু ওই জমিটার কিন্তু কার্যকারিতা বা সেটাই কিন্তু আমাদের কাছে সম্পদ। কিন্তু আবার যদি আমরা দেখি যে একটা পতিত জমি, অনুর্বর জমি, যার কোনো উৎপাদনশীলতা নেই, সেই জমিটা কিন্তু আমাদের কাছে কিন্তু সম্পদ হবে না, কারণ সে কোনো কিছু মানে তার কার্যকারিতা নেই, তার উৎপাদনশীলতা যেহেতু তার নেই, তার উর্বরতা শক্তি যেহেতু নেই, তাই সেই জমিতে কিন্তু সেই অর্থে কিন্তু কৃষিজ ফসল কিন্তু ফলবে না। তাই কৃষিজ ফসল ফলানোর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনুর্বর পতিত জমি কিন্তু আমাদের কাছে সম্পদ হিসেবে কিন্তু গণ্য হবে না। তো এটাই হচ্ছে সম্পদ। অর্থাৎ সম্পদ বলতে আমরা অবশ্যই বুঝবো যে কোনো বস্তু বা অবস্তুর মধ্যে থাকা যে কার্যকারিতাটা, যেটা কিনা মানুষের কোনো চাহিদা বা অভাবকে পূরণ করতে পারে, সেটাই কিন্তু সম্পদ হিসেবে বিবেচিত হবে। এর পরেতে আমরা চলে যাব যে সম্পদের যে বৈশিষ্ট্য, যে সম্পদের সংজ্ঞা থেকে সম্পদের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের কাছে উঠে আসে। তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা এবার একে একে দেখে নেব। তো দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি না, কার্যকারিতা, যেটা আমরা সম্পদের সংজ্ঞা থেকেই জানলাম। যে কার্যকারিতা মানে কোনো বস্তু বা অবস্তুকে তখনই আমি সম্পদ হিসেবে গণ্য করতে পারবো, যখন সেই বস্তুর বা অবস্তুর একটা কোনো কার্যকারিতা শক্তি থাকবে।
সে যখন মানুষের কোনো কাজে লাগবে তখনই কিন্তু সেটা সম্পদ হিসেবে গণ্য হবে। যেরকম ধরো কয়লার মধ্যে থাকা যে তাপশক্তি, কয়লাকে পোড়ালে যে তাপশক্তি উৎপাদন হয়, সেই তাপশক্তিটা কিন্তু কয়লার কার্যকারিতা, যেটার জন্যই কিন্তু কয়লাটা আমাদের কাছে সম্পদ। উর্বর জমির যে উৎপাদনশীল ক্ষমতাটা রয়েছে, যে উর্বরতা যে ক্ষমতাটা রয়েছে, যার জন্যে সেই উর্বর জমিটাতে কী হয় না, কৃষিজ ফসল ফলে, ভালো ফলন হয়। তো সেই কারণেতেই কিন্তু উর্বর কৃষিজ জমি আমাদের কাছে সম্পদ হিসেবে গণ্য হয়। অনুর্বর জমি, পতিত জমি, যার উৎপাদনশীলতা নেই, যার সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু সেই অর্থে গ্রহণযোগ্য নয়, তার কার্যকারিতাটা না থাকার কারণেতে। সেই জন্য সেটা আমাদের কাছে সম্পদ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ বস্তু হোক বা অবস্তু যাই হোক না কেন, সেটা কিন্তু কাজে লাগতে হবে। তার মধ্যে থাকা যে কার্যকারিতা শক্তি, সেটা কিন্তু অবশ্যই মানুষের কোনো না কোনো চাহিদা বা অভাবকে পূরণ করার ক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু সেটা সম্পদ হিসেবে গণ্য হতে পারে। তারপরে যে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি না, উপযোগিতা। উপযোগিতা বলতে মানুষের কোনো উপকারে লাগবে, অর্থাৎ মানুষের চাহিদা বা অভাবকে পূরণ করার ক্ষমতা থাকতে হবে সেই বস্তু বা অবস্তুটি। অর্থাৎ তার যদি কার্যকারিতা থাকে, তাহলে অবশ্যই সে মানুষের কোনো না কোনো কাজে সে লাগবে, এবং যখনই সে কাজে লাগবে, মানুষের উপকার করবে, মানুষের উপকারে লাগবে, মানুষের চাহিদা বা অভাবকে সে পূরণ করতে পারবে, তখনই কিন্তু সে সম্পদ হিসেবে গণ্য হবে। অর্থাৎ উপযোগিতা থাকতে হবে। তারপরেতে কি আছে দেখো, যে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা বলতে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আমাদের পৃথিবীর একটা বৃহৎ অংশের মানুষকে কিন্তু সেই বস্তুটাকে কিন্তু গ্রহণ করতে হবে, তবেই সেটা কিন্তু সম্পদ হবে। 2-10 জন বা 20 জন একটা কোনো বস্তুকে গ্রহণ করছে বা ব্যবহার করছে বা তাদের কাজে লাগছে, সেটাকে কিন্তু সেই অর্থে আমরা সম্পদ বলবো না। সম্পদের যে ধারণাটা, সেটা কিন্তু অনেক ব্যাপকতর। একটা বস্তু বা অবস্তু সেটা যাই হোক না কেন, সেটা যে কার্যকারিতা রয়েছে, সেই কার্যকারিতা থেকে কিন্তু আমাদের পৃথিবীর বহু মানুষকে কিন্তু মানে বহু মানুষের চাহিদাকে কিন্তু পূরণ করতে থাকতে হবে, পূরণ করতে হবে। অর্থাৎ পৃথিবীর একটা বৃহৎ অংশের মানুষের কাছেতে কিন্তু সেটার গ্রহণযোগ্যতা থাকতে হবে সেই বস্তু বা অবস্তুটি, তবেই কিন্তু সেটা সম্পদ হিসেবে গণ্য হবে। তারপরে কি আছে, সর্বজনীন চাহিদা। সর্বজনীন চাহিদা বলতে সেটা এটাকেই বোঝাচ্ছে যে পৃথিবীর একটা বড় অংশে বিশ্বজনীন যার একটা চাহিদা থাকবে, সেই বস্তুটার একটা ডিমান্ড থাকবে। এরকম ধরো যে কয়লা, খনিজ তেল, এগুলোর যে ডিমান্ড, সেটা আমরা নিশ্চয়ই জানি যে একটা কয়লার ডিমান্ডটা কতটা। কারণ কয়লা থেকে আজকের বর্তমান শতাব্দীতে সে শুধুমাত্র যে তাপশক্তি উৎপাদন করা হয় তা কিন্তু নয়। কয়লা থেকে বিভিন্ন রকমের উপজাত দ্রব্য আমরা তৈরি করতে শিখেছি। সেই সমস্ত উপজাত দ্রব্যেরও কিন্তু একটা বিশ্বজনীন চাহিদা কিন্তু রয়েছে। খনিজ তেলের ক্ষেত্রেও সেটাই একই, যে পেট্রোলিয়াম বা খনিজ তেল যেটা, সেই পেট্রোলিয়াম খনিজ তেল যে শুধু যে মাত্র যানবাহনের পরিবহনের কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা কিন্তু নয়, সেটা তো হচ্ছেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু খনিজ তেলের থেকে কিন্তু আরও বিভিন্ন উপজাত দ্রব্য তৈরি করা হচ্ছে। সেই সমস্ত উপজাত দ্রব্যের কিন্তু একটা বিশ্বজনীন চাহিদা কিন্তু রয়েছে। তো সেই কারণেতে সম্পদের যে বস্তু বা অবস্তু, তার কিন্তু একটা বিশ্বজনীন বা বিশ্বব্যাপী একটা চাহিদা কিন্তু থাকতে হবে, সর্বজনীন চাহিদা কিন্তু তার থাকতে হবে। তারপরে 5 নম্বর যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি না, পরিবেশ মিত্রতা। অর্থাৎ বস্তু বা অবস্তুটির একটা পরিবেশ মিত্র ব্যাপার থাকতে হবে। অর্থাৎ পরিবেশের কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতি করলে কিন্তু সেটা চলবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমরা সবাই জানি যে কয়লা, খনিজ তেল ইত্যাদি যে জীবাশ্ম যে জ্বালানিগুলো রয়েছে, এগুলো কিন্তু পরিবেশের প্রভূত ক্ষতি করছে। কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন সম্পদ হচ্ছে? এর একটাই কারণ, যে এটার যে উপকারিতা, সেই উপকারিতাটা কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে। এবং এর যদি উপকার করার যে ক্ষমতাটা বা এর যে কার্যকারিতার শক্তিটার দিকে যদি আমি দেখি, কয়লা, খনিজ তেল, সেইটার ক্ষেত্রে কিন্তু এটা দহনের সময় বা এটাকে ব্যবহার করার সময় যে পরিবেশের যে ক্ষতি সাধনটা হয়, সেটা কিন্তু অনেকটা ছোট লাগে। তো সেই কারণে আমরা জানি যে কয়লা, খনিজ তেল, এই সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলো পরিবেশের কিন্তু ক্ষতি করছে, কিন্তু তা সত্ত্বেও এর যে কার্যকারিতা বা মানুষের কাজে লাগার বা চাহিদা বা অভাব পূরণ করার যে ক্ষমতাটা এদের রয়েছে, সেটা কিন্তু অনেকটাই ব্যাপকতর। তবে হ্যাঁ, যে শুধু যে মাত্র পরিবেশের ক্ষতি করছে কিন্তু কাজে লাগছে না কিছু বিশেষভাবে, সেক্ষেত্রে কিন্তু সেই বস্তু বা অবস্তুটিকে কিন্তু আমি সম্পদের মধ্যে কিন্তু ফেলবো না। অবশ্যই দেখতে হবে যে পরিবেশ মিত্র ব্যাপারটার মধ্যে দেখতে হবে যে হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে খেয়াল রাখবো যে সেই বস্তু বা অবস্থা যেন ভীষণ রকম মাত্রায় পরিবেশকে যেন অবনমিত বা দূষণ না করে থাকে। কিন্তু যদি করেও থাকে, কিন্তু তবুও আমাদের দেখতে হবে যে তার কার্যকারিতাটা কী, সে উপকারটা কতটা করছে, যেটা কিন্তু এই কয়লা, খনিজ তেলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কয়লা, খনিজ তেল কিন্তু ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করছে, আমরা জানি সবই সব। কিন্তু
কয়লা খনিজ তেলের যে উপকারিতা বা যে কার্যকারিতা সেটা কিন্তু ভীষণ রকমভাবে বেশি। আজকের বর্তমান শতাব্দী পুরো অচল হয়ে যাবে যদি এই খনিজ তেল না পাওয়া যায়। মানে মানে পরিবহনের ক্ষেত্রে কিন্তু এই খনিজ তেল একটা ভীষণ রকম কিন্তু মাধ্যম এখন। আর কয়লা থেকে যে তাপ শক্তি উৎপাদন হয় সেটাকে তাপবিদ্যুৎ শক্তির উৎপাদন করার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, বা কয়লা যে সমস্ত উপজাত দ্রব্য সেগুলো আমরা ব্যবহার করছি ইত্যাদি বিভিন্ন রকমভাবে কিন্তু কয়লা খনিজ তেলের কিন্তু উপকারিতা রয়েছে, যেখানেতে কিন্তু সেটা কাজে লাগছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে পরিবেশ মিত্র যে ব্যাপারটা সেই অর্থে সে ক্ষতি করছে আমরা জানি, কিন্তু সেটা জানা সত্ত্বেও কিন্তু আমরা তাকে সম্পদের মধ্যে ফেলছি। তবে হ্যাঁ, সম্পদের ক্ষেত্রে বস্তু বা অবস্তু যে কোনোই হোক না কেন, সেটা সম্পদের ক্ষেত্রে আমাদের পরিবেশ মিত্র ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে শুধু যে মানে পরিবেশের ক্ষতি করে যাচ্ছে কিন্তু উপকারে বিশেষ লাগছে না, তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই বস্তু বা অবস্তুটা কিন্তু আমরা সম্পদের মধ্যে কিন্তু ফেলবো না। তো এই পাঁচটা কিন্তু সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ কার্যকারিতা, উপযোগিতা, গ্রহণযোগ্যতা, সর্বজনীন চাহিদা এবং পরিবেশ মিত্রতা। এর পরেতে আমরা দেখে নেব যে সম্পদ সৃষ্টির যে উপাদান, অর্থাৎ কিভাবে সম্পদ সৃষ্টি হয়ে থাকে। তো সম্পদ সৃষ্টির ক্ষেত্রে তিনটে উপাদান ভীষণ রকমভাবে কার্যকরী। একটা হচ্ছে প্রকৃতি, একটা মানুষ এবং সংস্কৃতি। প্রকৃতি কিন্তু সম্পদের আধার। আমাদের এই প্রকৃতিতে কিন্তু সমস্ত কিছুই আছে, সম্পদ হিসেবেতে থাকে। এবং মানুষকে করতে হয় কি, মানুষের যে জ্ঞান, শিক্ষা, ইন্টেলিজেন্স, বুদ্ধি ইত্যাদি যে সমস্ত মানুষের যে সাংস্কৃতিক যে গুণাবলীগুলো রয়েছে, সেই সমস্ত সাংস্কৃতিক গুণাবলীর মাধ্যমেতেই কিন্তু মানুষ প্রকৃতি থেকে সম্পদ আরোহণ করে, বা নিরপেক্ষ বস্তু ব্যাপারটা কি সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। অর্থাৎ প্রকৃতিতে সম্পদ সৃষ্টি হওয়ার আগে যে কোনো বস্তুই কিন্তু নিরপেক্ষ বস্তু হিসেবে পড়ে থাকে, অর্থাৎ সে মানুষের কোনো উপকারেও লাগছে না, আবার মানুষের কিন্তু কোনো ক্ষতিও করছে না। তার মধ্যে যে কার্যকারিতা শক্তিটা রয়েছে সেই কার্যকারিতা শক্তিটা কিন্তু নিরপেক্ষ অবস্থাতেই কিন্তু পড়ে থাকে। যেমন যতদিন মানুষ কয়লার ব্যবহার জানতো না ততদিন কিন্তু কয়লা প্রকৃতিতে নিরপেক্ষ বস্তু হিসেবেই কিন্তু পড়েছিল, এবং যেদিন থেকে মানুষ তার শিক্ষা, জ্ঞান, বুদ্ধি ইত্যাদি সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাহায্যে মানুষ যখনই কয়লাকে বা কয়লার মধ্যে থাকা যে কার্যকারিতা শক্তি সেটাকে যখনই সে জানতে শিখলো, তাকে কাজে লাগাতে শিখলো, তখন থেকেই কিন্তু কয়লা মানুষের কাছে একটা বহুমূল্যবান সম্পদ হিসেবে পরিণত হলো। খনিজ তেলের ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকমভাবে প্রযোজ্য, বা অন্যান্য যে সমস্ত সম্পদ সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রযোজ্য। মানুষ যতদিন পর্যন্ত সেই সমস্ত বস্তুগুলোকে কাজে লাগাতে না শিখেছে, তার মধ্যে থাকা যে কার্যকারিতা শক্তি সেই শক্তিকে যতদিন মানুষ বুঝতে না শিখেছে, তাকে ব্যবহার করতে না শিখেছে, ততদিন পর্যন্ত কিন্তু সেই সমস্ত বস্তুগুলো, সেই সমস্ত পদার্থগুলো প্রকৃতিতে কিন্তু নিরপেক্ষ বস্তু হিসেবেই কিন্তু পড়েছিল। তারপরে মানুষ আস্তে আস্তে সেই সমস্ত নিরপেক্ষ বস্তুর মধ্যে থাকা কার্যকারিতা বা তার গুণাবলীগুলোকে কাজে লাগাতে শিখলো, তাকে ব্যবহার করতে শিখলো, এবং আস্তে আস্তে সেগুলো মানুষের কাছে এক একটা সম্পদ হিসেবে গণ্য হতে থাকলো। অর্থাৎ প্রকৃতিতে কিছু সম্পদ আছে যেগুলো সরাসরি পাওয়া যায়, যেরকম সূর্যলোক, জল, বাতাস, এগুলোকে আমরা প্রকৃতি থেকে সরাসরি কিন্তু গ্রহণ করতে পারি। কিন্তু আবার কিছু সম্পদ আছে যে সমস্ত সম্পদের ব্যবহার মানুষকে শিখতে হয়, তার মধ্যে থাকা যে কার্যকারিতা শক্তি সেটাকে বার করতে হয় এবং সেটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে শিখতে হয়। তা না হলে কিন্তু সেটা সম্পদ হিসেবে পরিগণিত কিন্তু হবে না। যেরকম কয়লা, খনিজ তেল বা অন্যান্য যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। তো প্রকৃতি কিন্তু সম্পদের একটা আধার। এই বিশ্বমাতা কিন্তু সমস্ত সম্পদকে কিন্তু একটি নিরপেক্ষ বস্তুর হিসাবেতে কিন্তু প্রকৃতিতে দিয়ে দিয়েছে। এবার মানুষকে কিছু সম্পদ আছে, এর মধ্যে থেকে মানুষ সেগুলো সরাসরি ব্যবহার করতে পারে, যেমন সূর্যলোক, জল, বাতাস এগুলো। আবার কিছু জিনিস আছে যে জিনিসগুলোর ব্যবহার কিন্তু মানুষকে তার উদ্ভাবনী শক্তি, তার সংস্কৃতির মাধ্যমে তাকে কিন্তু সেগুলোকে ব্যবহার করতে জানতে হয়। তো আমরা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রধান যে উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতি, কারণ প্রকৃতিতে কিন্তু সমস্ত কিছুই থাকে, মানুষকে সেটাকে ব্যবহার করতে জানতে হয় বা শিখতে হয়। এরপরেতে কিন্তু মানুষ নিজেও কিন্তু একটা সম্পদ এবং সেই সম্পদের সৃষ্টিকারী। এই সম্পদের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের দুটো ভূমিকা হয়ে থাকে। এক, মানুষ সম্পদকে সৃষ্টি করে, এবং দুই, মানুষ সম্পদকে ব্যবহার করে, অর্থাৎ সৃষ্টিকারী এবং ভোগকারী। প্রকৃতিতে সমস্ত বস্তু নিরপেক্ষ বস্তু হিসেবেই পড়ে থাকতো যদি না মানুষ সেগুলোকে ব্যবহার করতে না জানতো। অর্থাৎ যতদিন মানুষ, যেই প্রাগৈতিহাসিক যুগে বা আরও আগে, যখন মানুষ কয়লার ব্যবহার যখন জানতো না, তখন কি হতো, কয়লা
প্রকৃতিতে নিরপেক্ষ বস্তু হিসেবেই পড়ে থাকতো। যদি এই পৃথিবীতে কয়লার মানুষই না আসতো, তাহলে কয়লা হয়তো সারা জীবন ধরেই কিন্তু এই পৃথিবীতে নিরপেক্ষ বস্তু হিসেবেই পড়ে থাকতো। মানুষ এসছে, তার বুদ্ধির বিকাশ হয়েছে, সে আস্তে আস্তে কয়লাকে ব্যবহার করতে শিখেছে। খনিজ তেলের ক্ষেত্রেও ঠিক তাই। তো তখন কি হয়েছে, এই সমস্ত বস্তুগুলোর মধ্যে থাকার যে কার্যকারিতা, সেটা মানুষ ব্যবহার করতে থাকার কারণেতে এগুলো মানুষের কাছে একটা বহুমূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু নিজে একটা সম্পদ, কারণ তার যে পেশি শক্তি আছে, তার যে উদ্ভাবনী শক্তি আছে, সেটাও কিন্তু একটা সম্পদ। এবং সেই ক্ষমতা বলে মানুষ কিন্তু প্রকৃতি থেকে নিরপেক্ষ বস্তুগুলোকে কিন্তু আহরণ করেছে এবং তার মধ্যে থাকা যে কার্যকারিতা শক্তি, সেগুলোকে সে খুঁজে বার করেছে এবং সেগুলোকে তার জীবনের চাহিদা পূরণের ক্ষেত্রে, অভাব পূরণের ক্ষেত্রে কিন্তু সেগুলো ব্যবহার করতে শিখেছে এবং সম্পদকে সৃষ্টি করেছে। এটা কিন্তু মানুষের একটা সম্পদ সৃষ্টিকারী হিসেবে মানুষের একটা ভূমিকা। আবার কি হচ্ছে যে মানুষ কিন্তু সম্পদের তো সৃষ্টি তো করছে, আবার সেই সমস্ত সম্পদকে কিন্তু মানুষ কিন্তু ব্যবহার করছে। নিজের জীবনের যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলোর পূরণের ক্ষেত্রে, তার অভাব পূরণের ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু সেই সম্পদগুলোকে ভোগ করছে বা ব্যবহার করছে। অর্থাৎ সম্পদের ভোগকারী হিসেবেও কিন্তু মানুষের দ্বিতীয় ভূমিকাটি রয়েছে। আর এরপরে আসছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের যে জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, তারপরে রুচিশীল মানসিকতা বা সভ্য যে শালীন আচার ব্যবহার, এগুলোই কিন্তু সংস্কৃতির মধ্যে কিন্তু পড়ে। তো এই যে সংস্কৃতি, অর্থাৎ একটা সভ্য রুচিশীল যে মানসিকতা, এটাই কিন্তু একটা সম্পদ সৃষ্টিতে কিন্তু সাহায্য করেছে। অর্থাৎ মানুষের যদি জ্ঞান না থাকতো, মানুষের যদি বুদ্ধি না থাকতো, মানুষের যদি ইন্টেলিজেন্স না থাকতো, তাহলে মানুষ কিন্তু সেই আদিম অসভ্য মানুষ হিসাবেই কিন্তু থেকে যেত। কিন্তু প্রকৃতির নিয়মে আস্তে আস্তে মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে, বিবর্তনের পথে মানুষ বুদ্ধির বিকাশ হয়েছে এবং সেই বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ সংস্কৃতি সম্পন্ন হয়েছে, মানুষ সভ্য হয়েছে, মানুষ আইন কানুন তৈরি করেছে এবং সেই সমস্ত মাধ্যমেতে কি হয়েছে না, একটা কি বলা যায়, একটা সভ্য পরিবেশ মানুষ তার নিজের চারপাশেতে তৈরি করেছে। এবং সেই যে সংস্কৃতিবান, রুচিশীল, বুদ্ধিদীপ্ত মানুষ কী করেছে না, প্রকৃতি থেকে তার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রকৃতি থেকে নিরপেক্ষ বস্তুগুলোকে সে আহরণ করেছে এবং আহরণ করে সে কী করেছে, সেগুলোকে তার জীবনেতে কাজে লাগিয়েছে, তার অভাব পূরণ করেছে এবং সম্পদ সৃষ্টি করেছে। তাই এই তিনটে উপাদান, অর্থাৎ প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এই তিনটে উপাদানই কিন্তু এই ঘাত প্রতিঘাতে কিন্তু সম্পদের সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই তিনটে উপাদান ছাড়া কিন্তু সম্পদ সৃষ্টি কিন্তু সে অর্থে কিন্তু হবে না। হ্যাঁ, প্রকৃতিতে কিছু পদার্থ আছে, যে সমস্ত পদার্থগুলো সরাসরি হয়তো মানুষ গ্রহণ করতে পারে, কিন্তু সেটা বেশিটা নয়, বেশিরভাগটাই কিন্তু মানুষ কিন্তু তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমেতে কিন্তু সম্পদে পরিণত করেছে। তো এবার চলে যাব পরের পার্টটাতে, অর্থাৎ নিরপেক্ষ বস্তু। যেটা বলছিলাম যে সম্পদ সৃষ্টি হওয়ার আগে প্রকৃতিতে যে সমস্ত পদার্থ বা বস্তুগুলো থাকে, সেগুলো কিন্তু নিরপেক্ষ বস্তু হিসেবেতে কিন্তু থাকে। নিরপেক্ষ বস্তু তখনই সম্পদে পরিণত হয় যখন মানুষ সেগুলোর সেই নিরপেক্ষ বস্তুর মধ্যে থাকা যে কার্যকারিতা যে শক্তি আছে, সেই কার্যকারিতা শক্তিকে মানুষ যখন ব্যবহার করতে শেখে, তখন, অর্থাৎ সেগুলো যখন মানুষের কোনো চাহিদা পূরণ করে, তখনই কিন্তু সেগুলো সম্পদে পরিণত হয়। আর নিরপেক্ষ বস্তু বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে কি না, প্রকৃতিতে যেসব বস্তু মানুষের উপকার বা অপকার করে না করে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তা হলো নিরপেক্ষ বস্তু। অর্থাৎ নিরপেক্ষ বস্তু হচ্ছে সেই সমস্ত বস্তুগুলোকে আমরা বলবো যেগুলো মানুষের কোনো উপকারেও লাগে না, আবার সেগুলো কিন্তু মানুষের কোনো অপকারও করছে না, সেগুলো অব্যবহৃত অবস্থাতে পড়ে থাকে। এবং যেরকম যদি আমি বলি, সেটা হচ্ছে আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ সম্পদ। অ্যান্টার্কটিকাতে যে খনিজ সম্পদ রয়েছে, সেই সমস্ত খনিজ সম্পদ এখনও পর্যন্ত বিশ্ব মানবজাতি কিন্তু ব্যবহার সেই অর্থে কিন্তু করছে না। তার কারণ দুর্গম প্রাকৃতিক পরিবেশ এবং যোগাযোগের যে মাধ্যম, সেটা কিন্তু ভীষণ রকমভাবে দুর্গম হওয়ার কারণেতে কিন্তু আন্টার্কটিকা থেকে খনিজ সম্পদ উত্তোলন করে নিয়ে আসা কিন্তু যথেষ্ট ব্যয়সাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্যে আমরা আন্টার্কটিকার সম্পদকে ব্যবহার করি না সেই অর্থে। যে কারণেতে অ্যান্টার্কটিকাতে যে সমস্ত খনিজ সম্পদগুলো রয়েছে, সেই সমস্ত খনিজ সম্পদগুলো কি না, নিরপেক্ষ বস্তু হিসেবে পড়ে রয়েছে। অর্থাৎ সেগুলো মানুষের কোনো উপকারে লাগছে না, অপকারেও লাগছে না, অব্যবহৃত অবস্থাতে পড়ে রয়েছে। যদি কোনো দিন আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে অ্যান্টার্কটিকার ওই সমস্ত খনিজ সম্পদগুলো তখন মানুষের কাছে
সম্পদ হিসেবে পরিগণিত হবে। আর একটা যেরকম আছে, যেমন প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ কয়লার ব্যবহার জানতো না, যেটা আমি বলছিলাম একটু আগে, যে প্রাগৈতিহাসিক যুগে মানুষ কয়লা, খনিজ তেল ইত্যাদি এই সমস্ত সম্পদগুলোর ব্যবহার কিন্তু মানুষ জানতোই না। এগুলো যে আছে সেটাও মানুষ জানতো না। কিন্তু আস্তে আস্তে মানুষের বুদ্ধির বিকাশ হয়েছে, মানুষ বিবর্তনের পথেতে তার বুদ্ধির বিকাশ হয়েছে, তার ইন্টেলিজেন্সই বেড়েছে, যে কারণেতে কী হয়েছে, মানুষ আস্তে আস্তে কয়লার ব্যবহার, কয়লা যে একটা সম্পদ, তার মধ্যে যে একটা তাপশক্তি আছে, সেই যে কার্যকারিতাটা, সেটা সে জানতে শিখেছে এবং সেটাকে সে কাজে লাগাতে শিখেছে। তারপর থেকে কয়লার ব্যবহার বাড়তে থাকে এবং কয়লা আস্তে আস্তে মানুষের কাছে একটা বহুমূল্যবান সম্পদে পরিণত হয়। খনিজ তেলের ক্ষেত্রেও ঠিক তাই, যে খনিজ তেলের যে উদ্ভব, যে কার্যকারিতাটা, তার মধ্যে থাকা যে কার্যকারিতা, সেটা মানুষ যেদিন থেকে ব্যবহার করতে জেনেছে বা মানুষ যেদিন থেকে চিনতে শিখেছে, সেদিন থেকেই খনিজ তেল মানুষের কাছে সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে। অর্থাৎ নিরপেক্ষ বস্তু হচ্ছে গিয়ে সেটা ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত সেই বস্তুটা মানুষের কোনো উপকারে না লাগছে। যতক্ষণ পর্যন্ত সে মানুষের কোনো উপকার বা অপকারে না লাগছে, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যাই কার্যকারিতা থাকুক না কেন, সেটা তো কোনো কাজে লাগছে না। তো সেই কারণে সেটা নিরপেক্ষ বস্তু। যেদিন থেকে সেই বস্তুর মধ্যে থাকা যে কার্যকারিতাটা মানুষের কাজে লাগতে শুরু করবে, মানুষের অভাব পূরণ করতে শুরু করে দেবে, চাহিদা পূরণ করতে শুরু করে দেবে, তখন সেই নিরপেক্ষ বস্তুটা কিন্তু আবার সম্পদে পরিণত হবে, যেরকম কয়লা, খনিজ তেলের ক্ষেত্রে। এরপরেতে যে ব্যাপারটা আমরা জানবো সেটা হচ্ছে সম্পদ সৃষ্টিতে প্রতিরোধ বা বাধা, যেটাকে বলা হয়। তো সম্পদ সৃষ্টিতে প্রকৃতি থেকে যখন মানুষ সম্পদ সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু বাধার সম্মুখীন বা কিছু প্রতিরোধের সম্মুখীন বা প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আর যেটাকেই কিন্তু বলা হয় যে যা কিছু মানুষের ক্ষতি করে, সম্পদ সৃষ্টিতে নিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকেই কিন্তু প্রতিরোধ বা বাধা বলে। অর্থাৎ যখন সম্পদ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসে, বিভিন্ন দিক থেকে কিন্তু কিছু বাধা আসে, এবং সেই বাধা 4 রকমের মোটামুটিভাবে হয়ে থাকে। প্রাকৃতিক বাধা, যেমন প্রবল ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা, বজ্রপাত ইত্যাদি। সামাজিক বাধা, যেমন কুসংস্কার, অশিক্ষা, অজ্ঞতা। অর্থনৈতিক বাধা, যেমন দারিদ্রতা, অপুষ্টি। মানবিক বাধা, যুদ্ধ, জনাধিক্য, স্বল্প জনসংখ্যা ইত্যাদি। তো এইগুলোর মতন যে বাধাগুলো আছে, এগুলো কিন্তু প্রকৃতি থেকে সম্পদ সৃষ্টিতে কিন্তু বা নিরপেক্ষ বস্তুগুলো যখন আস্তে আস্তে সম্পদে পরিণত হচ্ছে, অর্থাৎ মানুষ যখন তার মধ্যে থাকা কার্যকারিতাগুলোকে যখন ব্যবহার করতে জানছে বা শিখছে বা ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু কিছু বাধা কিন্তু মানুষ, মানে সম্পদ সৃষ্টিতে কিন্তু কিছু বাধা এসে থাকে। কিছু বাধা আসে প্রকৃতির দিক থেকে, যেমন প্রবল ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা, বজ্রপাতের মতন এরকম কিছু, বা দুর্গম প্রাকৃতিক পরিবেশ, যেরকম অ্যান্টার্কটিকার ক্ষেত্রে দুর্গম যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেই দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে কিন্তু অ্যান্টার্কটিকার খনিজ সম্পদকে আমরা ব্যবহার করতে পারছি না। এটা প্রাকৃতিক একটা বাধা, যেটা সেই অ্যান্টার্কটিকার খনিজ সম্পদকে সম্পদে, মানে সেই যে নিরপেক্ষ বস্তুগুলো রয়েছে অ্যান্টার্কটিকাতে, সেই অ্যান্টার্কটিকার সেই নিরপেক্ষ বস্তুর তার মধ্যে থাকা সমস্ত কার্যকারিতা শক্তি কিন্তু এই প্রাকৃতিক বাধার কারণেতে কিন্তু মানুষের কোনো কাজে আসছে না। তো যেই কারণেতে কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করতে পারছি না। তো সম্পদ সৃষ্টিতে প্রকৃতি কিন্তু কিছু বাধা সৃষ্টি করে থাকে। আবার সামাজিক ক্ষেত্রেও কিছু বাধা তৈরি হয়ে থাকে, যেমন কুসংস্কার, অশিক্ষা, অজ্ঞতার দরুন কিন্তু সম্পদ সৃষ্টিতে বাধা হয়ে থাকে। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও হয়, দারিদ্রতা, অপুষ্টির মতন বাধা কিন্তু সম্পদ সৃষ্টিতে হয়ে থাকে। আবার মানবিক বাধা, যুদ্ধ, জনাধিক্য, স্বল্প জনসংখ্যার মতন মানবিক যে সমস্ত বাধাগুলো আছে, সেগুলোও কিন্তু সম্পদ সৃষ্টিতে কিন্তু বাধা দিয়ে থাকে। অর্থাৎ যদি ছোট করে যদি বলা যায়, তাহলে হচ্ছে বাধা হচ্ছে সেইগুলোই যেগুলো কিন্তু সম্পদ সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সম্পদকে, মানে নিরপেক্ষ বস্তুগুলোকে সম্পদে পরিণত হতে বাধা দিয়ে থাকে, সেইগুলোই কিন্তু হচ্ছে সম্পদ সৃষ্টিতে প্রতিরোধ। এবং 4টে দিক থেকে মোটামুটি এটা এসে থাকে, প্রাকৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এবং মানবিক দিক থেকে। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।